যে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রথমে মালয়েশিয়া সফর এবং চীন সফর করে দেশে ফিরেছেন। তার এই সফরটি 4 মাসের শাসনামলের প্রথম সফর। সে কারণে এটি নিয়ে নানা রকম আগ্রহ উদ্দীপনা ছিল বা তৈরি হয়েছে, কিন্তু তার চেয়ে বড় বেশি উদ্দীপনার জায়গা যে তারেক রহমান তিনি তার আমন্ত্রণ ছিল ভারতে যাবার। ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন, চীনে আমন্ত্রণ ছিল, কিন্তু তিনি বেছে নিলেন প্রথমে মালয়েশিয়া, তারপর চীন সফর। চীন সফরে তিনি সেখানকার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, সে দেশের যে দলীয় প্রধানদের সাথে কথা বলেছেন, নানা ফোরামে তিনি কথা বলেছেন এবং কতগুলো বিশেষ সিদ্ধান্ত নিয়ে এসেছেন তিনি। এগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আজকে সংসদ অধিবেশনে মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদ অধিবেশনের এক ধরনের ধন্যবাদ প্রস্তাব নেওয়া হয়েছে এবং এর উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে এই যে সাফল্য, এটি হচ্ছে জনগণের সাফল্য। আপনি কিভাবে দেখছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে যে চীন সফরের মধ্য দিয়ে একটি যাত্রা শুরু হলো কূটনীতির সরাসরি, এটি কেমন হলো বা আমাদের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমাদের দেশে তো একটা আমূল পরিবর্তন এসছে এবং রাজনীতি স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এখন বিএনপি সরকার পরিচালনায় করছে। তো আমাদের সামনে তো বাংলাদেশের সামনে নানান রকমের কি বলবো চ্যালেঞ্জেস আমাদের we have to the country is facing challenges, আরকি সিরিয়াস চ্যালেঞ্জেস। তো মূলত এক্সকিউজ মি মূলত যে চ্যালেঞ্জটা সব থেকে বেশি রাষ্ট্রের জন্য এখন মানে প্রায়োরিটাইজড হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আপনার অর্থনৈতিক সংকটগুলো। তো দীর্ঘ আমরা জানি যে স্বৈরাচারী সরকারের 16 বছরে আপনার দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে এবং অর্থনীতি আমাদের রিজার্ভটা যেমন অলমোস্ট $8 বিলিয়ন চলে এসেছিল, সেটা আস্তে আস্তে রিকভার করে আমাদের ইন্টারিম সরকার এবং বর্তমানে 4 মাসে এই বর্তমান আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে হ্যান্ডেল করছে, এটাতে আস্তে আস্তে আমাদের রিজার্ভ ইনক্রিজ করছে এবং আমাদের একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যেতেই হবে দেশটাকে, কিন্তু এখনো সংকট কাটেনি। তো এই মুহূর্তে যেহেতু নতুন সরকার ক্ষমতা নিয়েছে, তাদের তো এখন চ্যালেঞ্জেস অনেক বেশি, ক্রেডিবিলিটি চ্যালেঞ্জেসও আছে, তাই না? তো এটা নিয়ে নানান আমাদের বহুমুখী বহির্বিশ্ব, যখন আমাদের জিও পলিটিক্স তো এখন অনেক শক্ত হয়ে দাঁড়িয়েছে, কমপ্লিকেটেড হচ্ছে, আরো বেশি কি বলবো আরো সক্রিয়ভাবে তারা 2-3টা লবি কাজ করছে, তারা চাচ্ছে তাদের বেশি নিজেদের পক্ষে শক্তিটাকে আরো সঞ্চালিত করতে চেষ্টা করছে। সেরকম একটা মুহূর্তে তারেক রহমান সাহেব ক্ষমতায় এসছেন। তো ওনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জেস। ওনার আব্বা, ওনার আম্মা, ওনার তো দীর্ঘ একটা পারিবারিক কি বলবো ঐতিহ্য আছে, যেটা পরে উনি এসেছেন। তো মানুষের প্রত্যাশা ওনার কাছে অনেক বেশি, তাই না? যেমন জিয়াউর রহমান সাহেব যখন আমাদের প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান সাহেব, তারপরে বেগম জিয়াও অনেক সফল ছিলেন একজন রাষ্ট্রনায়ক বা একজন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। উনি অনেক সফল ছিলেন এবং ওনার জনপ্রিয়তা অসীম। সেদিক থেকে তারেক রহমান সাহেব নতুন এসছেন, ওনার কাছে ওনার জন্য চ্যালেঞ্জটা আরো বেশি মনে হচ্ছে। তো একদিকে ভারত, একদিকে চীন, আমাদের এই দক্ষিণ এশিয়াতে চীন এবং ভারত দুটাই একটা বৃহৎ শক্তি এবং তারা টানাটানি করছে। ভারতের কতগুলো ব্যাপার আছে। ভারত বাংলাদেশের খুব সন্নিকটে, আমাদের সারাউন্ডিং এর নেবার তারা, কিন্তু ভারত কখনো আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে না। এই কারণে বাংলাদেশের ভিতরে সাধারণ মানুষরা ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হলে সন্দেহের চোখে দেখে। এটা কিন্তু একটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়। তারেক রহমান সাহেব বোধহয় এটা বুঝেছিলেন। উনি যদিও মনে করেন বা সরকার বুঝতে পারছে যে সবার সঙ্গে সম্পর্কটা আমাদের আরো উন্নয়ন করতে হবে, সম্পর্কটা ভালো করতে হবে, সেক্ষেত্রে ভারতের সঙ্গেও করতে হবে। উনি চেষ্টাও করেছিলেন, কিন্তু দেখলেন যে যদি ভারতের দিকে প্রথম থেকে আমরা তাদের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা সরকারের যদি ভারতের সঙ্গে শুরু হয়, তাহলে দেশের মানুষ কিন্তু এটাকে ভালো চোখে দেখবে না। এবং ওনারা এই রিয়ালাইজেশনের পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে চীনেও গেলেন না, প্রথম ভিজিটটা উনি ভারতেও করলেন না, উনি গেলেন মালয়েশিয়াতে, যাতে করে উনি ব্যালেন্সটা দেখাতে পারে বাংলাদেশের মানুষের কাছে বা তার ভোটারদের কাছে।
তো সেইভাবে উনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া থেকে চীনে গেলেন এবং চীনে যদিও প্রত্যাশিত বাংলাদেশে বিশেষ করে আমরা তো উত্তরবঙ্গের মানুষ, আমরা রংপুরের মানুষ। তো আমরা আশা করেছিলাম যে তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়নের জন্য একটা ট্রিটি হবে, একটা কিছু হবে। যেটা নিয়ে বহুকাল ধরে এই দেশ, এদেশের সারা দেশের মানুষ আমার মনে হয় এটা নিয়ে অপেক্ষা করছিল এটার উপরে। কিন্তু এটা করেনি। এটা এখন ওনারা কোনো কৌশলগত কারণে হয়তো করতে পারেনি আমি জানি না। কিন্তু এটা আমাদের প্রত্যাশা ছিল। জি, কিন্তু আপা সেটা নিয়ে আমরা আলোচনা করব যে তিস্তা মহাপরিকল্পনায় চীনের আসলে অংশগ্রহণের কথা, আমরা একটা চুক্তি স্বাক্ষর হবে এমনই ভাবছিলাম, যেটা চূড়ান্ত হ্যাঁ, সবার সিদ্ধান্ত নিয়ে প্রত্যাশা ফিরবেন। ছিল। কিন্তু হ্যাঁ, সেটা হয়নি। কিন্তু সেটা কেন হয়নি, সেটি কি বেশ সেটার কি ভূ রাজনীতির কোনো কারণ থাকতে পারে কিনা সেটা নিয়ে অবশ্যই আসবো আছে। আপনার কাছে। ভূরাজনৈতিক কারণ আছে এবং এটা একটা ভারত একটা বড় চ্যালেঞ্জ। কারণ ভারত কখনোই চায় না এটা যার জন্য শেখ হাসিনার সরকার লাস্ট রেজিম ভারতেরই সরকার ছিল এক ধরনের। কিন্তু তারাও কিন্তু এটা করতে পারেনি। বিভিন্ন কারণে পারেনি। যদিও তারা চীনের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। কারণ হচ্ছে অর্থনৈতিক কারণেই চীনের সঙ্গে সম্পর্ক রাখতে অনেকেই মানে জি, রাখার বিকল্প ছিল না। রাখতেই হয়েছে। নাহলে তো আপনার অনেক ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের দেশে যে উপরিকাঠামোর যেই আ ব্যয়গুলো আছে এগুলো কিন্তু ৮০% এর উপরে চীনের সহায়তায় হয়। চীনের সহায়তায় বলি বা লোনে হয়। চীনের ইনভলভমেন্ট এই উন্নয়ন প্রকল্পগুলো হয়ে থাকে। জি। সেদিক আপা থেকে আসবো আপনার কাছে। আপনি জি, রংপুরের মানুষ, রংপুরের জন্য তিস্তা জি, জি পরিকল্পনা অবশ্যই। খুবই জি। গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু আলাদা করে আপনার কাছে এটা শুনবো।